হ্যাঁ, ইসরাত জাহান, কই? হ্যালো, শুভ, শোনা যায় না? জি ভাইয়া শোনা যাচ্ছে। দেখেন করছি একটা, ওই গ্রুপে পিক দিছি। আচ্ছা, ওকে, দেখছি। ঠিক আছে। গ্রুপ, ওকে। আচ্ছা, গুড। থ্যাংক ইউ অ্যাসাইনমেন্টটা করার জন্য। কালকে কালকে বুঝতে কারো কোনো প্রবলেম ছিল? কালকের, গতকালের কোনো কোশ্চেন আছে? ভাইয়া আজকে নাই না? ক্লাসটা রেকর্ড রাখিয়েন। কালকের ক্লাসেরও রেকর্ড আছে, কিন্তু হচ্ছে আপলোড দেয় নাই। শুভ, আপলোড দিও তো আচ্ছা আজকে। ঠিক আছে। আপলোড দিছো? আচ্ছা। ও, তাহলে লিংকটা দিয়ে দিও, গ্রুপেই দিও, সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে, ইয়া, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ওকে, ফাইন। আমিও রেকর্ড করবো। Oh, yes. দেখা যায় না? দেখা যাচ্ছে? শুভ, দেখা যায়? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, একটা নতুন এক্সেল শিট নিয়ে নিলাম। ঠিক আছে, শুভ, শুরু করিও, হ্যাঁ? ওকে, ফাইন। তা আমরা প্রথমে একটা এক্সেল শিট নিয়ে নিলাম। এক্সেল শিটের মধ্যে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব আর কি, যে আমাদের আজকে হচ্ছে কিছু মজার জিনিস আছে। গতকাল আমরা ক্যালকুলেশন শিখছিলাম, আজকে হচ্ছে এই ক্যালকুলেশন বাদে আর বেশ কিছু জিনিস হচ্ছে আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা বিভিন্ন ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটা কালকে শিখছিলাম, আজকে কিছু মজার মজার ফর্মুলা দেখবো আর কি। আচ্ছা, ওকে, ফাইন। আমি সুবিধার্থে কিছু হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে আমি আহ, মানে নিয়ে রাখছি আর কি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি দেখাই যে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এক্সেল আমরা যদি ওপেন করি, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখব। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে আমি পাওয়ার পয়েন্টে দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তোমরা দেখো, এক্সাম্পল ওয়ান হচ্ছে আমরা, মানে এর মধ্যে আমরা মেলা অনেকগুলো সূত্র একবারে দেখব। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, রেজাল্ট শিট তৈরি করার যে ফর্মুলা গুলো, সেটা আমরা দেখবো যে কিভাবে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে একটা রেজাল্ট শিটে দেওয়া আছে যে নাম দেওয়া আছে অনেকজনের, রোল দেওয়া আছে অনেকজনের, বাংলা, যেমন হচ্ছে বিভিন্ন সাবজেক্টের এখানে নাম্বার কত মার্কস পাইছে, আমাদের যেমন মার্কশিট তৈরি হইতো, এখানে সেরকম হচ্ছে একটা মার্কশিটের মতো নাম্বার গুলো বিভিন্ন ভাবে লিপিবদ্ধ করা আছে। ওকে, ফাইন। তো এটাই হচ্ছে আমাদের, এই পর্যন্ত আমরা যদি ধরে নেই যে আমাদের হচ্ছে সাপোজ এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের এক্সপেক্টেড ডাটা, এগুলো দেয়া আছে। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে নরমালি আমাদের ক্লাসরুমেও খুঁজলে পাবো। এখন আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যে এই যে ম্যাক্সিমাম, এভারেজ, টোটাল, পার্সেন্টেজ, গ্রেড পয়েন্ট এভারেজ এবং জিপিএ, এগুলো আমরা হচ্ছে কিভাবে এক্সেল এর মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা সবগুলো ইরেজ করে দেই, তাহলে হচ্ছে আমরা এক এক ধাপে ধাপে দেখব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের বিভিন্ন মার্কস গুলো আছে, আমরা যদি এখন এক এক দেখি যে ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয়,
কারো জানা আছে ম্যাক্সিমাম কিভাবে বের করা যায়? তো বলতে পারবো ফর্মুলাটা কি ম্যাক্সিমাম বের করার? আচ্ছা ওকে ফাইন। তাহলে এই যে ম্যাক্সিমাম বের করার ফর্মুলা হচ্ছে কি, এই যে আমরা যদি আব্দুল্লাহর ম্যাক্সিমাম বের করতে চাই, এর মধ্যে 78 পাইছে, 80 পাইছে, 85 পাইছে, 78 পাইছে, 75 পাইছে, 54 পাইছে, ঠিক আছে? তো এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা আমরা যদি 1 সেকেন্ডে বের করতে চাই, তাহলে এখানে আমরা ইকুয়াল টু ম্যাক্সিমাম ফার্স্ট ব্র্যাকেট এই টোটাল, এই যে এটা হচ্ছে কি সি, সি কি হচ্ছে এ বি সি, এখানে হচ্ছে রো এর কলাম নাম্বার, আর এদিকে হচ্ছে রো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে করে আছে। তাহলে আমাদের হচ্ছে সি এর 7, এটা হচ্ছে 78, ঠিক আছে? এই সি এর, ঠিক আছে? তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য এই আমি যদি এর ম্যাক্সিমাম দেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যদি আমি ঘুরাই তাহলে হচ্ছে আমি এখানে পাবো। আচ্ছা আমি এখানে এই জায়গাটাকে একটু বোঝার জন্য হলুদ করে দিচ্ছি, ঠিক আছে? হলুদ হলুদ খারাপ দেখায়, আচ্ছা এই কালার থাক। আচ্ছা ওকে ফাইন। এবার হচ্ছে আমি দিলাম হচ্ছে প্রথমটাতে হচ্ছে নেম, এন এম নেম, এখানে হচ্ছে বাংলা, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, আমরা বেশি সময় নষ্ট করব না, ইংলিশ, ম্যাথ, ম্যাথ। আচ্ছা এই তিনটাই ধরে নিচ্ছি, আর এখানে ধরে নিচ্ছি বাকি সাবজেক্ট গুলো আছে। আমি এখানে চাচ্ছি যে এভারেজটা বের করব, এভিজি এভারেজ, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা ধরে নেই নাম হচ্ছে প্রথম জনের হচ্ছে এ নাম, বাংলাতে ধরো আমি পাইছি হচ্ছে একজন পাইছে 66, তারপরে হচ্ছে ইংলিশে পাইছে হচ্ছে 78, তারপরে ম্যাথে পাইছে হচ্ছে 77, তারপরে হচ্ছে আরেকটাতে পাইছে হচ্ছে 68, আরেকটাতে পাইছে 95, আরেকটাতে পাইছে হচ্ছে ধরে নিচ্ছি 90, আরেকটাতে পাইছে হচ্ছে 89। আচ্ছা আমি এখন এখান থেকে এভারেজটা বের করব। এভারেজটা বের করার জন্য আমার করতে হবে কি, আমি ইকুয়াল যদি দেই এ ভি জি দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমি দিলাম হচ্ছে শিফট চাপে এল এর পাশের বাটনটা দিয়ে হচ্ছে বি5 না হয়ে এখানে হবে হচ্ছে এটা হচ্ছে আমি চাইলে হচ্ছে এই যে এখানে এইচ লিখে জাস্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার দেই, এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ এই যে আমার ফর্মুলাটা চলে আসছে, কি হচ্ছে এ ভি ই আর এ জি, এভারেজ পুরাটা লেখার পরে আমি এখান থেকে এখানে যদি দেই তাহলে আমি এভারেজ পাইছি, ঠিক আছে? আমি যদি চাই হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স ভ্যালুটা বের করতে, তাহলে ম্যাক্স কিভাবে বের করতে পারবো, আমি যদি ইকুয়াল দেই ম্যাক্স লিখি, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই, সেম ভাবে হচ্ছে এই যে এইটা সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে দিয়ে আমি হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা যদি এমনি হাতে দেখার চেষ্টা করি 95 না, তাহলে আমি এই যে এখানে পেয়ে গেছি হচ্ছে 95, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা এখন এবার হচ্ছে আমরা দেখি যে আমি যদি যদি হচ্ছে আমি এরকম হয় যে আমার হচ্ছে আরো
ডাটা আছে, দুইটা ডাটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এভারেজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আমি একটা ফর্মুলা ইউজ করতে যাচ্ছি যে এটা যদি এটার চেয়ে বেশি হয়, ঠিক আছে, এভারেজটা যদি ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়, আমরা একটা ধরে নিচ্ছি যে এভারেজটা যদি ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়, তাহলে তাকে হচ্ছে আমরা একটা চকলেট খাওয়াবো, ঠিক আছে? আর তাকে আমরা হচ্ছে একটা চকলেট খাওয়াবো। ম্যাক্সিমামের চেয়ে কি এটা কখনো পসিবল, এভারেজ ভ্যালু ম্যাক্সিমামের চেয়ে বেশি হওয়া? হ্যালো, এটা কি পসিবল? না। পসিবল না? আর আর বাকিদের কি মতামত, এটা পসিবল কিনা? বাকিরা কি ক্লাস করে নাকি না শুনে না? হাসান, জি ভাই, পসিবল না। পসিবল না। রাহুল, না ভাই, পসিবল না। ও শুনতেছে। রাতুল, রাতুল মন্ডল, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, রেসপন্স করতে হবে, রেসপন্স করলে এই যে এখন ভুলভাল বলতে ধরছিলাম, তাই না? আচ্ছা, এখন এভাবে করে আমরা ম্যাক্সিমাম মিনিমাম, চাইলে হচ্ছে মিনিমামও, যদি এখানে হচ্ছে ম্যাক্সিমামের জায়গায় আমরা মিনিমাম লিখি তাহলে মিনিমাম পাবো, ঠিক আছে? আবার আমরা হচ্ছে আমাদের এক্সেলে চলে যাই, যেটা দেখাইতে চাইলাম সেটা দেখাচ্ছি। সেটা হলো ইফ এর ফর্মুলা আসবে, দেখাচ্ছি। আচ্ছা ওকে ফাইন। তাহলে এভাবে করে আমরা এই যে ম্যাক্সিমামের সূত্র হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, এভারেজের সূত্র দেওয়া আছে, আমি দেখাইলাম অলরেডি করে। এখানে হচ্ছে সাম যোগ করতে হইলে আমি গতকাল দেখাইছিলাম যে যোগ করতে হয় কিভাবে। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেখান থেকে যেই পর্যন্ত হচ্ছে আমি করতে যাচ্ছি সেটা দিলেই হচ্ছে আমি পেয়ে যাব। ওকে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ তো আমরা জানি যে কোন একটার পার্সেন্টেজ কিভাবে বের করে। মোট, কেউ বলতে পারবা পার্সেন্টেজ কিভাবে বের করে? এনিওয়ান? যেটা পাইছে ভাই তার সাথে তাতে টোটালটা ভাগ দিয়ে 100 তে গুণ। রাইট, কারেক্ট। আচ্ছা ফাইন, আমরা হচ্ছে তাহলে আমার যেইটার সাথে আমি কম্পারিজন করব সেইটা কে মোট দিয়ে ভাগ দিয়ে তারপরে আমি হচ্ছে 100 দিয়ে গুণ দেব, তাই তো? ঠিক আছে না? আচ্ছা, এটা আমি অনেক ভাবে করতে পারি, আমি তোমাদের একটা ফর্মুলা তৈরি করে দেখাই। এই প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কি বুঝি নাই? ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, ফর্মুলা ইউজ করেই দেখাচ্ছি কিভাবে বের করতে পারবো আর কি, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা আমি হচ্ছে ম্যানুয়ালি দেখাচ্ছি, ফর্মুলাও দেখাচ্ছি। ওকে, ফর্মুলা এই যে আমরা হচ্ছে তাহলে কি করব, এই সবগুলো আমার প্রথমে হচ্ছে আমি সাপোজ ধরে নিচ্ছি আমি বাংলাটা চাচ্ছি, হ্যাঁ, বাংলাতে আমি কত পার্সেন্ট মার্কস পাইছি, তাহলে বাংলাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে হচ্ছে এটাকে ভাগ দিতে হবে, তাহলে হচ্ছে আমি ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এটাকে টোটাল দিয়ে করতে হবে কি, এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি দিলাম হচ্ছে কি, আমরা শিখছিলাম সাম, এস ইউ এম, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখান থেকে শুরু করে এটা দিয়ে তারপরে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে না? তারপরে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এই যে এই ব্র্যাকেট এইখানেই ক্লোজ। আচ্ছা ফাইন, তাহলে এবং সামের জন্য এই যে ব্র্যাকেট সেটা হচ্ছে এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লালটার সাথে লালটা মিলছে, ভিতরে বেগুনি বেগুনি মিলছে। ওকে ফাইন। আর এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট কেন দিছিলাম? আচ্ছা, এটাও ভাগ এটা। ওকে ফাইন। আচ্ছা, হইছে না? আমার এইটাকে আমি যদি ইন্টার দেই, ওকে, আচ্ছা এখানে আমি কি করলাম, আমি হচ্ছে এই যে বাংলার যে ভ্যালুটা, বাংলার ভ্যালুকে মোট দিয়ে ভাগ দিছি, ঠিক আছে?
এটা হচ্ছে 0.11। এখন এইটার সাথে 100 যদি আমি গুণ দিয়ে দেই তাহলেই তো আমার হয়ে যাচ্ছে পার্সেন্টেজ। তাইলে আমাকে ইনটু ওই ইনটু 100, এই যে এটা হচ্ছে আমার পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা আমি যদি, আচ্ছা ঠিক আছে না? আচ্ছা এখন আমি যদি অন্যভাবে একটু দেখাই, যে ইকুয়াল দিলাম, দিয়ে হচ্ছে আমি 95 কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এরকম চাই যে এইটার 5% আমি চাইতেছি, ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট পার্সেন্ট চিহ্ন দিলে এই যে 95 এর 5% হচ্ছে 4.75, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, এই 95 এর আমি 5% চাচ্ছি। আর এখানে যেটা বের করছি সেটা হচ্ছে যে আমি বাংলাতে কত পার্সেন্ট মার্ক পাইছি, সেটা হলো টোটালটার 11%। তাহলে এইখান থেকে আমার সবগুলো সাবজেক্টের মার্ক যদি যোগ করি, যোগ করে টোটাল যেটা, এইটার হচ্ছে 11% হচ্ছে বাংলাতে পাইছি, ঠিক আছে, এরকম করে আর কি ক্যালকুলেশন। আর যদি আমি 100-র মধ্যে চিন্তা করি যে আমি এই 66, এটা তো 100-র মধ্যে হলে 66% হচ্ছে, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ আমি চাইলে আমরা যে করি যে আমাদের অনেক সময় থাকে কি 100 এর 25% অথবা 10,000-এর 5% বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব যে ইকুয়াল টু যেটা আমার দরকার ইনটু 5 দিয়ে, অথবা 10 যদি পার্সেন্ট প্রয়োজন হয় তাহলে 10 দিয়ে পার্সেন্ট লিখলেই ডিরেক্ট হচ্ছে আমরা ওইটার কত পার্সেন্ট সেটা পেয়ে যাব। আর এভাবে করে যদি অনেকগুলোর ক্ষেত্রে এভারেজ অথবা এই টাইপের বের করতে হয় তাহলে এটা আমরা বের করব। আচ্ছা এখন কয়েকটা মজার জিনিস দেখাই যেগুলো হচ্ছে আমি শিখাই নাই, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এই ফর্মুলাটা সাম শিখাইছি, এভারেজ শিখাইলাম, কাউন্ট কাউন্ট করে কিভাবে। আচ্ছা ফাইন, কন্ট্রোল সি এখানে পেস্ট করি, ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা কাউন্ট আমরা করব। কাউন্ট করার জন্য ফর্মুলা হচ্ছে যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট C1 থেকে C4, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এটা ফর্মুলা আকারে ইউজ করি, এই যে এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল, এই যে অলওয়েজ আমরা যদি কোনো ফর্মুলা ইউজ করি তার আগে ইকুয়াল চিহ্ন না দিলে ওটা ফর্মুলা হবে না, টেক্সট আকারে আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা চাচ্ছি কি আমরা এখানে পেস্ট করলাম ইন্টার, তাহলে এখানে কি হয়েছে C1 থেকে C4, ঠিক আছে, C1 কোনটা, এই যে C1 থেকে C4 পর্যন্ত, ঠিক আছে, আমার কয়টা ভ্যালু আছে, একটা ভ্যালু না, 78। আমি যদি এরকম করে কাউন্ট করতে চাই, এরকম করে আমি যদি সাপোজ হচ্ছে আমরা যখন এক্সেল শীট পূরণ করি, ঠিক আছে, আমি এখানে দেই বি ইন্টার সি ইন্টার ডি ইন্টার, হ্যাঁ, এবার হচ্ছে এগুলা মিশাই দেই, ডিলিট। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এভারেজ এই জিনিসগুলো বুঝতে কারো প্রবলেম থাকলে আমি একটু আলোচনা করব, নাহলে নেক্সট টপিকে যাব। না ভাই, ওকে, নেক্সট টপিক। মেবি প্রবলেম। আচ্ছা তাহলে আমি এখানে সাপোজ হচ্ছে আমি একটা ডাটা শীট পূরণ করাচ্ছি, ঠিক আছে, গুগল ফর্মের মাধ্যমে করাই না, অনেকে দেখা যায় যে আমি এ বি সি ডি ই গ্রুপ, ঠিক আছে, আচ্ছা এফ গ্রুপ, ধরলাম যে আমার 6টা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি ভোট নিচ্ছি সাপোজ। হ্যাঁ, এরকম ব্যাপারটা হলো এরকম যে সাপোজ যদি হচ্ছে ভোট পক্ষে থাকে তাহলে 1 লিখবে, অথবা যে কোনো একটা ইয়েস লিখলো, সাপোজ ইয়েস লিখলো, ঠিক আছে। আচ্ছা যদি পক্ষে না থাকে কিছু লিখবে না, ঠিক আছে, ধরলাম যে ইয়েস লিখলো, ইয়েস লিখলো, আর এফ লিখলো। হ্যাঁ, তো আমি যদি এখানে কাউন্ট করতে চাই যে সি, এখানে আমি চেঞ্জ করে দেই, বি হবে B1 থেকে শুরু করে B6 পর্যন্ত ইন্টার দিলাম, ঠিক আছে। এটা যদি আচ্ছা এটা হচ্ছে ভ্যালুর ক্ষেত্রে হবে, ডাটাটা পরে দেখাচ্ছি।
এই যে ভ্যালু যদি হয়, যেমন এখানে কোনো ভ্যালু নাই, ঠিক আছে, এখানে হচ্ছে টেক্সট আছে, ছিল হচ্ছে ইয়েস, টেক্সট কিন্তু কাউন্টের মাধ্যমে কাউন্ট করা যায় না, ঠিক আছে, যেমন ইয়েস অথবা এখানে নো, যাই হোক, কিন্তু আমার যদি এখানে ভ্যালু থাকে, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, তাহলে আমার এই রো এর ভিতরে আমার তিনটা ভ্যালু আছে, একটা দুইটা তিনটা, তাহলে কাউন্ট আছে, সেটা আমি কাউন্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কিছু ফর্মুলা আছে মজার, যেমন হচ্ছে আমরা পাওয়ার দেই না, পাওয়ার a টু দি পাওয়ার 3 এরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, কন্ট্রোল ভি, পাওয়ার a টু পাওয়ার 3, আচ্ছা, তাহলে কি হবে, এই যে b2 তিনটা, পাওয়ার 1 টু কারেকশন ইয়েস, ঠিক আছে, এখানে পাওয়ার b1, এখানে b2 দিছি, b2 এর কোনো ভ্যালুই নাই, ঠিক আছে, আমরা ভ্যালু 45 দিলাম, তাহলে 45 টু দি পাওয়ার কত হইছে 3, ঠিক আছে। আমরা যদি ছোট ভ্যালু দেই, আমরা যদি 3 দেই, এগুলো 3 দিয়ে এন্টার দেই, তাহলে 3 এর উপর কিউব করলে 27 হয়, তাই না। এই যে পাওয়ার দিয়ে আমরা ওই যে ক্যালকুলেশনটা ওইভাবে করে করতে পারবো, ঠিক আছে। এই যে পাওয়ার লিখলাম, পাওয়ার লিখে b2 যেই ভ্যালুটা চাচ্ছি, আমি যদি এটারে কপি করি, এই যে, ঠিক আছে, এইখানে যদি আমি অন্য কিছু লিখি, সাপোজ 8 লিখলাম, 552 হলো, ঠিক আছে। 8 এর উপর যদি কিউব করি, এখন আমি কিউবই কেন করব, আমি চাচ্ছি যে 3 এর উপর আমি টু দি পাওয়ার স্কয়ার যদি দিতে চাই, তাহলে এই যে b2, এখানে যদি আমি 2 দিয়ে এন্টার দেই, দেখা যাবে যে স্কয়ার হইছে, ঠিক আছে। এখানে যদি আমি 4 দেই, তাহলে এটা সে ক্যালকুলেট করবে, তাহলে এই যে এইটা হচ্ছে আমার ফর্মুলা, এই জায়গা আমি ডিলিট করে দেই, হ্যাঁ, বাকিগুলো আমি ডিলিট করে দেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিন্তু এই যে কাউন্ট দিছিলাম, কাউন্টও হচ্ছে, একটা মাত্র আমার ভ্যালু আছে, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে, ওকে। তাহলে এই জায়গায় আমি যদি এই যে আমার ফর্মুলা যেটা পাওয়ারের জায়গায় যদি 4 এর জায়গায় আমি 10 দেই, তাহলে হচ্ছে ওই ভ্যালু টু দি পাওয়ার 10 আমি সহজেই বের করতে পারবো, কিন্তু এটা আমার ক্যালকুলেটরে করতে অনেক সমস্যা হবে। এই জিনিসটা একটা। এর বাইরে হচ্ছে এক্সেল এর মাধ্যমে কিন্তু আমরা চাইলে এইভাবে করে কিছু টেক্সটও চেঞ্জ করে, কিরকম যদি একটা দেখায়, কোশ্চেন ছিল, বুঝি নাই। একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ শিওর। কাউন্টের কাজটা কি শুধু এটা কাউন্ট করা যে কোন কোন ঘরে কি কি আছে? কাউন্টের কাজ হলো মেইনলি আমার ভ্যালু কয়টা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ভ্যালু বলতে কোন নাম্বারিক ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, কাউন্টটাকে আমি হচ্ছে b6 আছে না, আমি b হচ্ছে 20 পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাহলে আমি আরো বুঝতে সুবিধা হবে। b6 এর জায়গায় b20 দিলাম, মানে পুরো ঘরটাই এসে কাউন্ট করবে। এখন এর মধ্যে আমি ভ্যালু আছে, মানে হচ্ছে এই যে হচ্ছে আরেকটা করে দেই, মানে কত ভ্যালু আছে সেটা দেখাই তাহলে দিচ্ছে না, শুধু নাম্বারগুলো নাম্বারগুলো আছে, কাউন্ট হবে, এই অ্যালফাবেট কাউন্ট হবে। নাম্বারগুলো কয়টা ঘরে আছে, হ্যাঁ, কয়টা ঘরে আছে সেইটা কাউন্ট করবে, তাহলে 3টা ঘরে আমাদের নাম্বার আছে, ঠিক আছে। বুঝতে আর পারছি। পাওয়ারের কাজটা হলো টু দি পাওয়ার দেওয়ার জন্য, এই হচ্ছে বিষয়, ওকে। আচ্ছা, এখন আরেকটা মজার কমান্ড আছে, এইটা হচ্ছে আমরা এখন ইউজ করা দেখব, ঠিক আছে। সেটা হচ্ছে আরেকটা শীট নিয়ে নিলাম, শীট নিয়ে আমি হচ্ছে এখানে দেখাই, ঠিক আছে। আমি হচ্ছে লিখলাম, আমি আগে ফর্মুলাটা দিয়ে নেই, পেস্ট করলাম, এই যে ফর্মুলাটা হচ্ছে এইটা, হ্যাঁ, কন্ট্রোল ভি দিলাম, তাই হচ্ছে এটা ফর্মুলা আকারে আসছে। এখন আমরা এটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে লিখে নেই আগে, আই লাইক
আই লাইক রাইস দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা আমি এখন চাচ্ছি আই আই এম এ স্টুডেন্ট। ওকে ফাইন, এই দুইটা আমি দিয়ে রাখলাম। এখন এখানে আমি হচ্ছে ফর্মুলাটা ইউজ করব। কি ফর্মুলা? সাবস্টিটিউট ফর্মুলা দেখাচ্ছি। এটা আমি দিলাম, উল্টা কপি করে আমি জাস্ট এখানে হচ্ছে আমি ফর্মুলা আকারে যখন দিব, দেওয়ার পরে হচ্ছে আমার কোন ঘরটা, আমি হচ্ছে এটা A2 না, আমি এখানে A2 নিলাম। ঠিক আছে, A2 ঘর নিলাম, নিয়ে আমি কি বললাম একে, সাবস্টিটিউট A2 ঘরে কি আছে সেখান থেকে কি সাবস্টিটিউট করব, মানে কি বাদ দিয়ে দিব, আই লাইকটাকে ধরবো। ঠিক আছে, আই লাইক লেখাটাকে ধরে কমা দিলাম, কমা দিয়ে লিখছি হি লাইকস। তাহলে আই লাইক যদি কথাটা থাকে সেটাকে সে বানাই দিবে হি লাইক, মানে রিপ্লেস করবে, সাবস্টিটিউট করবে। ঠিক আছে, আচ্ছা এন্টার দিলাম। ওকে, তাহলে সেল শোজ টু A2। ঠিক আছে, A2 I like, he like, zero। কি বললে? আচ্ছা এখানে I A like A, like he like, tense name, full text। এই যে ঠিক আছে, এই ওয়ান অথবা যে কোনো একটা ভ্যালু পাস করাইতে হয়, নাইলে ফর্মুলাটা অনেক সময় ভুল দেখায়। হ্যাঁ, এই যে ফর্মুলাটা ঠিকই ছিল, কিন্তু এখানে হচ্ছে দেখাচ্ছে আপডেট ভার্সনে এই যে ওয়ান দিলাম, ওয়ানের জায়গায় টু দিলেও সেম কাহিনীটাই হবে, এটা কোনো কিছু না। ঠিক আছে, ওয়ান করাইলে সত্য, জিরো দিলে হচ্ছে মিথ্যা। যাই হোক, ওয়ান দিব আমরা। তাহলে এই যে আই লাইক ছিল হয়ে গেছে হি লাইকস। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা, যে সাবস্টিটিউটের মাধ্যমে আমি হচ্ছে কি করব, A2 ঘর, A2 ঘর এই ফর্মুলা আই লাইক যদি থাকে সেটা হয়ে যাবে হি লাইক। এটা দেখা যাচ্ছে এখানে আছে, আমি এখানে চেঞ্জ করে দিই ঘর, দেখা যাচ্ছে যে আই লাইক এই ঘরটাকে ধরছিলাম, এটা হয়ে গেল হি লাইকস। এরকম, এটা যদি আমি ডিলিট করে দিই বুঝতে আর সুবিধা হবে। এই যে ঠিক আছে, এরকম করে অনেক সময় হয় কি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন ডাটা এন্ট্রির কাজ করব অথবা হচ্ছে যখন প্রফেশনাল লাইফে জব করব, তখন দেখা যায় যে একবারে 1000 আমার ডাটা লিস্ট তৈরি হয়েছে অথবা কোন একটা লিস্ট তৈরি হয়েছে, ওইখানে জাস্ট একটা ওয়ার্ডই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরকম করে অনেক ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগে। সাবস্টিটিউটের মাধ্যমে তাহলে কি করব, একটা জিনিসকে সরায়া আমরা চাইলে নতুন জিনিস ওই জায়গায় পাস করাতে পারি, দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ফাইন। এরপরে আমরা একটা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে একটা ফর্মুলা না, এই যে নাও, এটা একটা কমান্ড। ঠিক আছে, নাও কমান্ড বলতে আমরা কি দেখতে পারি, যে আমি এখানে দেই, হ্যাঁ আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে নাও লিখে ভি, নাও লিখে কিছু দিব না, জাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার যদি দেই, তাহলে দেখাবে যে আজকে কয় তারিখ, 9/5/24। যে এখানে দেখা যাচ্ছে 9/5/24, আর কয়টা বাজে, 10:10 বাজে। এই যে 22টা মানে 10টা, 10:10। তাহলে নাও কমান্ডের মাধ্যমে আমরা চাইলে আমাদের ডেট দেখতে পারি যে আজকে কয় তারিখ। ঠিক আছে, আজকে দেখাবে আর কি, রিয়েল টাইম দেখাবে না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা একটু টাইমটা চেঞ্জ করে দেখি কি অবস্থা, ঠিক না? তাহলে আমরা টাইমটা চেঞ্জ করে দেখি, আমি এক্সাক্ট জানি না। ভালো হয়েছে কোশ্চেন, এই যে কোশ্চেন করলে হচ্ছে জানা যায়। হ্যাঁ, আমিও শিখলাম। আচ্ছা ওকে ফাইন, আমরা কি করব, টাইম জোন অটোমেটিক অফ করে দিলাম, অফ করে দিয়ে আমরা হচ্ছে
টাইম জোন অটোমেটিক ওয়েট চেঞ্জ আমরা হচ্ছে জুলাই দিয়ে দিব ঠিক আছে না? এই যে 7-9-5-24 22টা 11 বাজে, তাহলে চেঞ্জ হয় নাই। 9-5-24 হলো না, ওয়েট অফ চেঞ্জ সেপ্টেম্বরের জায়গায় জুন, 10-এর জায়গায় 10 থাক, 5-এর জায়গায় হচ্ছে 2 করে দিই চেঞ্জ। ঠিক আছে না? চেঞ্জ হয়ে গেছে 6-2-24। ওকে ফাইন। তাহলে আমরা এখন দেখি যে এইখানে কিন্তু আগে দিছিলাম টাইম জোন, মানে ওই মুহূর্তে যেটা ছিল সেটা ছিল। এখন যদি আমি এই কমান্ডটাকে আবার কপি করি, নাও লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কপি করলাম, ঠিক আছে? তাহলে আমি এখন এইখানে আবার যদি আমি দেই ফর্মুলা বারে দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে কি আমার যত নাও এর ছিল আগেরটাও এটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই যে টাইম জোন অনুযায়ী বর্তমানে আমার পিসিতে যেটা আছে সেটাই সে দেখাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তাহলে আমি আবার আমার টাইম জোনটা নষ্ট করলাম, ঠিক করে দেই। এটা হলো অটোমেটিক দিলে ওকে ঠিক হয়ে যাবে। এই যে এখন যদি আমি হচ্ছে এটাকে একবার ইন্টার দেই তাহলে আবার বর্তমান টাইম চলে আসছে। ওকে, আরো কিছু ফর্মুলা আছে, দুই একটা ফর্মুলা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টুডে যদি দেই তাহলেও সেম রকমই কাজ হবে, ঠিক আছে? টুডে যদি দেই তাহলে কি হবে, আমাদের সেম রকমই কাজ হবে। যেমন হচ্ছে আমি যদি ইকুয়াল দিয়ে কন্ট্রোল দিই, ইকুয়াল দিয়ে কন্ট্রোল ইকুয়াল দিয়ে কন্ট্রোল হচ্ছে না কেন? ও বেশি হয়ে গেছে। ফর্মুলা না দিয়ে টেক্সট আকারে আসছে। তো এই যে শুধু হচ্ছে আজকের ডেটটা দেখাবে, হ্যাঁ? নাও দিলে হচ্ছে টাইম ডেট দেখাবে, আর টুডে দিলে হচ্ছে শুধু ডেটটা দেখাবে, আজকের ডেট কত এইটা। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইখানে অনেক কিছু দেখাইলাম। এর মধ্যে আরেকটা ফর্মুলা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেখাই একটু। সেটা হচ্ছে ইফ এর ফর্মুলা, হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাই করার ফর্মুলা। আমরা যখন সি প্রোগ্রামিং যারা যারা শিখছিলাম অথবা শিখবো তাদের লাগবে। আমরা এখানে আবার দেখাচ্ছি যে এই ফর্মুলাটা কিভাবে কাজ করে। কপি করে এখানে আমি জাস্ট দেখার জন্য রাখলাম। আচ্ছা, তাহলে আমি এর যে রো আছে এখানে আমি কিছু মান দিচ্ছি 5 6 7 8 9 সাপোজ, হ্যাঁ। আর বি এর মধ্যে আমি কিছু ভ্যালু দিচ্ছি, সেটা হলো যে ধরলাম যে 8, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4 3, হ্যাঁ 10। দুইটা রোতে দুই ধরনের ভ্যালু দিলাম, ঠিক আছে? এবার এখানে আমার যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে যে ইফ, আমি এখানে চেঞ্জ করি, এটা হচ্ছে যে এ এর 1, ঠিক আছে? এটা প্রথমটা হচ্ছে a1, তাহলে এ a1 a1 যদি বড় হয় কার চেয়ে, a1 যদি বড় হয় b1 এর চেয়ে ইন্টার, তাহলে হবে কি বিটা অবশ্যই বড় হাতের দিতে হয়, b1 এর চেয়ে, তাহলে ইন্টার। তাহলে এই যে এখানে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যে ইফ, দেখা যাচ্ছে না না, ইফ a1 গ্রেটার দেন b1, মানে এই a1 যদি এই b1 এর চেয়ে বড় হয় তাহলে আমার কি আসবে, ইয়েস লেখাটা আসবে। আর যদি a1 b1 এর চেয়ে বড় না হয় তাহলে নো লেখাটা আসবে, ঠিক আছে? কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমরা লিখি, দেখা যাচ্ছে
না, তাই হচ্ছে আমি এর আগে কিছু দিয়ে দেই, ইফ তারপরে কপি করি, তাহলে দেখা যাবে। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে রাখলাম, এই যে ফর্মুলাটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ, এই যে ইফ ইকুয়ালের পরেটা দেখি যে ইফ যে কোনো একটা ভ্যালু গ্রেটার দেন আরেকটা ভ্যালু অথবা আরেকটা রো এর যে কোনো একটা ভ্যালু। হ্যাঁ, যদি এটা সত্য হয়, ট্রু হয়, তাহলে এইখানে প্রথম খানে যেটা লিখবো সেইটা হচ্ছে দেখাবে, আর যদি এটা ফলস হয় তাহলে সেকেন্ডটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা এবার কন্ট্রোল ভি। আচ্ছা এটাকে যদি আমরা হচ্ছে এইভাবে টান দিয়ে নিচে নিয়ে আসি তাহলে অনেক ট্রু অনেক ফলস দেখাবে। এটা জিনিস বলি কেন দেখাবে, কারণ হচ্ছে আমরা এক্সেলে যখন কিছু টান দিয়ে নিয়ে আসি, এই যে যেমন আমি এটাকে হচ্ছে এবার টান দিয়ে নিয়ে আসলাম, টান দিয়ে নিয়ে আসার অর্থই হচ্ছে যে এই অনুযায়ী পরের গুলাও চেঞ্জ হবে। এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে A1 B1, এখানে কিন্তু A2 B2 হয়ে গেছে, এখানে C2। তাহলে ইএস যেটা আছে যে 6 অবশ্যই 1 এর চেয়ে বড়, যার কারণে হচ্ছে আমি এখানে লিখছিলাম কি ইএস হবে। ঠিক আছে, আমি যদি চাই চেঞ্জ করতে পারি, আমি যদি ইএস এর জায়গায় হচ্ছে অন্য কিছু লিখে দেই, সাপোজ দিলাম হচ্ছে বিগ ব্রাদার, BROTHER, সাপোজ আমি হচ্ছে এটাই চাই। ঠিক আছে, তাহলে এই যে ইএস এর জায়গায় দেখাবে বিগ ব্রাদার, আর নো এর জায়গায় তো নোই, যদি ফলস হয় তাহলে নো দেখাবে। এই যে দেখাচ্ছে যেগুলা যেগুলা বিগ ব্রাদার সেগুলা সেগুলা হচ্ছে যেগুলা হচ্ছে ট্রু হয়েছে, মানে এই রোটার ভ্যালু এই রো এর চেয়ে বেশি হয়েছে, সেগুলাতে বিগ ব্রাদার দেখাচ্ছে, আর বাকিগুলোতে নো দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে যাই, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখন দেখার চেষ্টা করি। এই ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, সাম দেখাইছিলাম, সাম ইউজ করছি, এরপরে এই যে পার্সেন্টেজ ইউজ করছি। ঠিক আছে, পার্সেন্টেজের ফর্মুলা এখানে শর্টকাটে দেওয়া আছে, ওইখানে হচ্ছে ব্রডকাটে ছিল আর কি। এরপরে হচ্ছে কি এই যে ইফ এর ফর্মুলা। ঠিক আছে, আমরা যেমন গ্রেড পয়েন্ট এভারেজ এ প্লাস এ মাইনাস বিভিন্ন গ্রেড দিতে চাই, সেটার একটা ফর্মুলা ইউজ করা হয়েছে। ইফ দিয়ে শুরু হইলো, অর মানে কি এই অরের সাথে যেটা আছে সেটা একটা কন্ডিশন, আর বাকিগুলা আলাদা আলাদা কন্ডিশন। ঠিক আছে না, মানে অর দিয়ে যদি আমি শুরু করি ইফ এর পরে অর, তার মানে এই কমার মধ্যে যেটা থাকবে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা, এইভাবে করে প্রত্যেকটাই আলাদা আলাদা কন্ডিশন। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা কন্ডিশনের ভ্যালু ম্যাচ করবে এবং সেটাই হবে। এটা হলো অরের কাহিনী। আর এন্ড হলে কি হবে, একাধিক কন্ডিশনে পড়লে একাধিক কন্ডিশন শো করতে পারে। আচ্ছা ফাইন, তাহলে অর দেওয়ার পরে দিছি হচ্ছে C7 গেট লেস দেন 3। এইখানে দেখি C7 কোথায়, এই যে C, এই যে 7, C7 যদি লেস দেন 33 হয়, তারপরে কমা, যদি এইটা হচ্ছে 33 এর কম হয়, এটাও হয়, এটাও হয়, এটাও হয়, এটাও হয়, তাহলে কি হবে আমার দেখাবে কি এই যে এখানে লেখা আছে যে লেস দেন লেস দেন লেস দেন, তাহলে কমা দিয়ে লিখছে এফ, এফ মানে আমরা ধরি কি ফেল। তার মানে যদি হচ্ছে এই সবগুলা যে কোনো একটা 33 এর কম হয়, তাহলে এখানে আমি গ্রেড দেখাবো ফেল গ্রেড। এটা জাস্ট বানানো, হ্যাঁ, আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। আচ্ছা তারপরে কি বলছে, তারপরে দেখতে সমস্যা হচ্ছে নাকি, একটু জুম করি। তাহলে ইফ K7 কি, K7 হচ্ছে এই যে টোটাল যে ভ্যালুটা, এই যে K7 নম্বরে, হ্যাঁ, এই টোটাল ভ্যালুটা যদি 480 এর চেয়ে বড় হয়, 480 এর চেয়ে বড় হইলে আমি সেটাকে হচ্ছে গ্রেড দিব কি, যে আমি সেটাকে এ প্লাস বলতেছি। তারপরে যদি 420 এর চেয়ে বড় হয় তাহলে এ বলতেছি। এভাবে করে একে 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 আমি সবগুলোর জন্য ফর্মুলাইজড করে ফেললাম। ঠিক আছে, এই এভারেজ ভ্যালু যদি 200 এর চেয়ে কম হয় তাহলে সেটাকেও আমি ফেল বলবো, এই আর কি। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আমার মোটামুটি এই এক্সেল শিটটা রেডি করা। এই যে টোটাল, হ্যাঁ, এইটা অ্যাসাইনমেন্ট থাকবে, বাসায় নিজে নিজে করার চেষ্টা করতে হবে। ওকে ফাইন। আর এই ফর্মুলাতে ইচ্ছা করে একটা ভুল করা আছে। ঠিক আছে, ওই ভুলটা আমি চাচ্ছি 10% হচ্ছে হবে। ঠিক আছে, এটা 10, এই যে টোটাল ডিপোজিটের 10% হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 10 যদি দেই, দিয়ে পার্সেন্টেজ দিলে 50,000 এর 5% হচ্ছে 5,000। ঠিক আছে, আচ্ছা
তারপরে কি এই যে লেভি 4%, তাহলে C6, এই যে যেটা হলো ইন্টারেস্ট, পরের বছর কি হবে এইটার 4% হচ্ছে আবার ইন্টারেস্ট বাড়বে, ঠিক আছে। এরপরে কি আর কি কি থাকে, ব্যাংক চার্জ, এই যে ব্যাংক চার্জ, ইন্টারেস্টের হচ্ছে 10% হচ্ছে ব্যাংক চার্জ। তারপরে হচ্ছে কি নেট চার্জ, নেট চার্জ কি হলো, তাইলে আমার টোটাল ছিল হচ্ছে 5000, সেখান থেকে লেভির জন্য দিছি হচ্ছে 200, ব্যাংক চার্জ গেছে 500, তাহলে আমার থাকলো কত 5000 থেকে এই ভ্যালু মানে D6, এই ভ্যালু মানে E6 বিয়োগ করলাম, বিয়োগ করলে আমি আমার এই যে টোটাল নেট চার্জ যেটা সেটা পাই যাব, ঠিক আছে। তাহলে এই নেট চার্জ আর হচ্ছে 5400, এইটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমার ব্যালেন্স হিসাবে থাকবে। তার মানে আমি 50,000 টাকা জমা রাখছিলাম, ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট দিছে, তার মানে হচ্ছে 5,000। আর হচ্ছে এই এই এখন আমি যখন তুলতে যাব তখন 4% হচ্ছে কাটবে, কোন এক কারণে এই ইন্টারেস্টের 4% কাটবে, আর হচ্ছে ব্যাংক চার্জ হিসাবে এই ইন্টারেস্টের 10% কাটবে। তাহলে এটা বাদ গেল, বাদ গেলে হচ্ছে আমাকে এই এই টাকাটা হচ্ছে আমি এখন পাবো 50,000 এর সাথে এটা যোগ করে, এইভাবে করে ভ্যালুটা হইলো, এইভাবে করে টোটাল কত পাবে এরকম করে হিসাব করা হয়, ঠিক আছে। এটা একটা एग्जांपल। তারপরে হচ্ছে যোগ কিভাবে করে সেটাও দেখাই দিছে এই আর কি। আচ্ছা एग्जांपल 4 এ হচ্ছে ইলেকট্রিক বিল, হ্যাঁ ইলেকট্রিক বিল কিভাবে, এখানেও সুন্দর একটা ওইখানে ছিল আমাদের ফর্মুলাটা ছিল অর দিয়ে, ঠিক আছে। আমরা যখন গ্রেড A প্লাস A মাইনাস বের করছিলাম তখন ওই ফর্মুলাটা ছিল কি আমাদের অর দিয়ে, এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে, ঠিক আছে। এন্ড দেওয়ার পরে E7 গ্রেটার দেন ইকুয়াল 1, তাহলে কি হলো E7 কোথায়, E7 এই যে হচ্ছে 75, এটা যদি 1 এর চেয়ে বড় হয়, এই ভ্যালুটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কি হচ্ছে কমা E7 100, তার মানে এই রেঞ্জটাকে আমি দিছি এখানে 1 থেকে 100 এর মধ্যে যদি হয় এই রেঞ্জটা ইউনিটটা, হ্যাঁ মানে আমরা ইলেকট্রিক বিল আসে না, এটার একটা নিয়ম আছে, সেটা হলো যে 100 ইউনিট পর্যন্ত একটা দাম, তারপর যার 200 ইউনিট বিল উঠবে তার একটা দাম, 300 ইউনিট উঠলে আরেকটা দাম, 400 ইউনিট উঠলে আরেকটা দাম, এরকম করে দাম বাড়ে অথবা কম ইউনিট, সেটাই আর কি, যে যদি এই যে 300 ইউনিটের মধ্যে থাকে, আচ্ছা তাহলে একটা কথা, ঠিক আছে, যদি এরকম কি হলো শেষ হয়ে গেল, কি হলো আছে না না কাটে গেছে, হ্যাঁ বলো হাসান। এন্ড এর কাজ কখন আর অর এর কাজ কখন হবে? আচ্ছা সেটাই বলতেছিলাম, হ্যাঁ একটু পরে বুঝতে পারবা, সেটাই বলতেছিলাম আর কি। দেখো এই যে আমার এই যে ইফ তারপরে হচ্ছে এখানে দিলাম, তাহলে এই ইউনিটটা যদি আমার 1 থেকে 100 এর মধ্যে হয় তাহলে একটা E7 ইন্টু 3, মানে আমি ধরে নিচ্ছি যে 3 টাকা করে বিল নিব আমি, তাহলে ইউনিট গুণন 3, ঠিক আছে। আচ্ছা কমা দিলাম, ইফ এন্ড এর ভ্যালু হচ্ছে E7 গ্রেটার দেন ইকুয়াল 101 থেকে যদি 500 ইউনিটের মধ্যে হয়, এই ভ্যালুটা যদি 101 ইউনিট থেকে 500 ইউনিটের মধ্যে হয় তাহলে কি করব E7 ইনটু 7, ঠিক আছে। তার মানে এইটার সাথে 7 টাকা করে পার ইউনিট আমি ধরবো, ঠিক আছে না। এরপরে হচ্ছে যদি হচ্ছে 501 থেকে গ্রেটার দেন 501 এর চেয়ে বেশি ইউনিট হয় তাহলে আমি 10 টাকা করে ধরবো, ঠিক আছে এইখানে। আচ্ছা এই যে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইখানে আমাদের এই যে চার্জ পাবো, ট্যাক্স 15% ধরলে হচ্ছে 15%, এই যে অ্যামাউন্টটা আমি তাহলে এইভাবে করে পাবো, ঠিক আছে। অ্যামাউন্টটা আমার হচ্ছে 225 আসছে, 75 1 থেকে 100 এর ভিতরে 75 ইনটু 3 3 7 21, তাহলে 225 আসছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে 15% আমরা কিভাবে বের করছি, আমরা জাস্ট সূত্র দিয়ে বের করছি,
সার্ভিস চার্জ কত এটা বের করছি, এভাবে করে বের করছি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যদি আমার এই যে 105 উপরে চলে আসছে না, যদি আমি ক্যালকুলেটরে দেখাই 105 গুণন 7 কত হয়, 105 গুণন 7 টাকা বিল আসছে, তাহলে 735, ঠিক আছে। আচ্ছা, এই যে 735 বিল আসছে 105 থেকে। আবার এই যে 1000 যদি হয় তাহলে 10 দিয়ে গুণ করছে, এই যে 10000 হয়েছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে দেখো, এখন ওই যে কোশ্চেন করলা ইয়ার মধ্যে এই যে অর আর এন্ড হয়ে গেল, এই যে এখানে ছিল অর, ইফ অর এইটা কমা দিয়ে হচ্ছে আমি একটা মান বসাইছি, ভ্যালু বসাইছি, ঠিক না, এই যে ভ্যালু বসাইছি, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালু বসাইছি, সেক্ষেত্রে হচ্ছে আমি অর ইউজ করছি, এটা অথবা যদি এটার হয়, এটার মধ্যে যদি হয় তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম, আর যদি এটার মধ্যে না হয় তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলাম, সেটা বসবে, নাহলে এখান থেকে ক্যালকুলেট করে বসবে, নাহলে এখান থেকে ক্যালকুলেট করে বসবে, এভাবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ভ্যালু বসালাম এ বি সি এরকম। আর যদি এখানে আমি কি করছি, এখানে আমি ক্যালকুলেশন দেখাইছি, ঠিক আছে। এটা চাইলে অর দিয়েও করা সম্ভব, আমরা গেট করছি না, যারা আইসিটি পড়ছিলাম, অর গেট, এন্ড গেট, নর গেট, তো এটা হচ্ছে অনেকটা ওইরকম, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আমরা এন্ড দিয়ে করছি, এটা গেল কমা, এই ভ্যালুটা আমি ইউজ করলাম। আবার যদি ইফ এটা হয় তাহলে এটা, তাহলে এটা হয় এটা, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এইখানে তারপরে এখানে আসি কি হয়েছে, আমার ভ্যালুটা বের হয়ে এখানে আসছে, আবার কি হাত তুললো, হাত তুলা নাই, আচ্ছা ওকে ফাইন। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সেল এর, বুঝতে পারছো কি, ইলেকট্রিসিটি বিলের কাজ। হ্যাঁ, এখানে ফর্মুলাটা আরো স্পষ্ট দেওয়া আছে, কেউ দেখে টাইপ করে বুঝতে পারবা, এই আর কি। তারপরে 5 এ হচ্ছে আমার সেলস কমিশন, ঠিক আছে। যদি 5000 হয় 5% কমিশন নিব, 7000 হইলে 8% কমিশন নিব, যদি 10000 এর মতো হয় 10%, 10000 এর বেশি হইলে 15%, এরকম করে আর কি। এই যে সেল হইছে কত হইছে 10000, তাহলে 10% যদি হয় 10000 এর, 10000 অথবা 10000 এর কম তাহলে হচ্ছে 10%, মানে 1000 টাকা। যদি 10000 এর বেশি হয় তাহলে হচ্ছে আমার 15%, তাহলে এই যে এটার 15% হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। এইভাবে করে আমরা জাস্ট বের করছি, ঠিক আছে। ফর্মুলেশনটা এই যে পরে দেওয়া আছে, যদি এই চারটা ফর্মুলাই হচ্ছে আমি এখানে ইউজ করছি, ঠিক আছে। এন্ড অথবা অর যদি আমি চাই নাও ইউজ করি তাও কোনো সমস্যা নেই, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে ক্যালকুলেট যদি করি, এই যে যেমন হচ্ছে আমার C6 = 5000, তাহলে যদি 5000 হয় তাহলে হচ্ছে আমার এইটা, এই যে ফর্মুলাটা ইউজ হলো 5% আমি নিলাম, এই ভ্যালুর 5%, আর কমা দিলাম ইফ C6 ≤ 7000, মানে 7000 এর সমান অথবা এর চেয়ে যদি কম হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে 8%, এই যে, তাহলে এখানে আবার তুলতে ভুল করছে, 7%। তারপরে হচ্ছে এই যে 10%, তারপরে এই যে হচ্ছে 15% যদি 10000 এর বেশি হয়। তো এইখানে তাহলে আমি যদি এই ফর্মুলাটা একবার লিখি, লিখে যদি এখানে বসাই, তাহলে হচ্ছে আমার এখান থেকে সে ওই অনুযায়ী এই পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেট করে সে নিয়ে নিবে কমিশনটা, ঠিক আছে। কিন্তু হাতে করতে গেলে এই ভ্যালুটা বের করতে আমার অনেক সময় লেগে যেত, ঠিক আছে। এক্সাম্পল শিট হচ্ছে স্যালারি শিট। স্যালারি হচ্ছে হাউস রেন্টের জন্য আমরা কি করি, আমাদের একটা বেসিক স্যালারি থাকে, সেটার হচ্ছে মনে করো বেসিক স্যালারি থাকে হচ্ছে 12000, আর ওর টোটাল স্যালারি হয়ে যায় হচ্ছে 30000। কেমনে হয়, এই যে হাউস রেন্ট হচ্ছে 40% ধরলাম, ঠিক আছে। তাহলে এই টোটাল বেসিক স্যালারি, যেটা বেসিক স্যালারির হচ্ছে 40% হাউস রেন্ট গেল, তারপর মেডিকেল গেল 5%, এই টোটাল বেসিক স্যালারি 30000 যদি স্যালারি হয় বেসিক, তাহলে 40% হচ্ছে 12000 যোগ হলো। তারপরে 5% হচ্ছে মেডিকেল, মেডিকেল ভাতা হচ্ছে 5%, এইভাবে করে ফর্মুলা বসাবো, D7 × 5%, তাহলে এই 1500।
তারপরে হচ্ছে ট্রান্সপোর্টের জন্য 10% দিলাম, ঠিক আছে 3000। প্রভিডেন্ট ফান্ডের জন্য 10% নিলাম, ট্যাক্সের জন্য 1500, ঠিক আছে। তাহলে অ্যাডভান্স কোনো নেওয়া হয় নাই, তাহলে এই সবগুলো যোগ করলে এই ভ্যালুটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এরকম করে আর কি, এই যে যেমন দেখাইছে এখানে, এই যে এটা যোগ করে আমি এখানে পাইছি, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। বাকিগুলো করে দেখাই নাই, কারণ বেসিকটা যেহেতু আলোচনা করা হয়েছে, মনে হয় যে একটু চিন্তা করলে বাকিগুলো পারা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে পিডিএফ আকারে দিয়ে দেই না, এখনই দিয়ে দেই, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এক্সপোর্ট আমরা কি করি, পাওয়ার পয়েন্টে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাই ক্রিয়েট পিডিএফ, পিডিএফ এ গেলেই হচ্ছে আমরা এক্সেল। আজকে ক্লাস কত, 10 নম্বর ক্লাসে আমরা এগুলা শিখলাম এক্সেল সম্পর্কে, ঠিক আছে। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, যা দেওয়া আছে আছে, এর মাধ্যমে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারবো আর কি। হ্যাঁ, তো নরমালি আজকে যেগুলো শেখানো হইলো এবং গতকাল যেগুলো শেখানো হয়েছে, এগুলোই খুব বেশি ইউজ হয়, হ্যাঁ এগুলোই বেশি লাগে। এর বাইরে হচ্ছে কিছু অ্যাডভান্স কাজ আছে, যেমন হচ্ছে আমি অনেকগুলার থেকে সিলেকশন করতে পারি, আমি অনেকগুলার থেকে হচ্ছে ক্রস, মানে ক্রস চলে আসবে, টিক চলে আসবে, এরকম কিছু অ্যাডভান্স কাজ আছে যেগুলো হচ্ছে আরেকটা ক্লাসে দেখাবো, দেখালে মোটামুটি আমাদের এক্সেলের ক্লাস শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করো। আমি শেয়ারিংটা অফ করি না। ভাইয়া হচ্ছে বলতেছে বাকি যে ক্লাসগুলো এই ক্লাসগুলো কি ইউটিউবে আছে? বাকি ক্লাসগুলা হ্যাঁ মোটামুটি সব ক্লাসই ইউটিউবে, বেশ কিছু ক্লাস আছে, সব নাই। আর এই ক্লাসগুলো শেষ হইলে হচ্ছে মানে পেইড কোর্স দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে আরো নিজেকে আরো যদি ল্যাকিংস থাকে সেটা দেখে দেখে শিখা যাবে আর কি, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। না মানে ভাই মাঝখানে কিছু নোট করতে পারছিলাম না, তো ওই জন্য হচ্ছে ক্লাস তো দরকার ছিল একটু তাই। সেটাই, মানে প্রবলেম নাই। হ্যাঁ, যেমন হচ্ছে আজকে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে যে পেইড ক্লাসটা দিয়ে দেওয়া হবে, যেদিন ক্লাস শেষ হবে সেদিন হচ্ছে পেইড ক্লাস যেটা আছে 10 মিনিট স্কুলের, সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। হ্যাঁ, ওইখানে হচ্ছে ভিডিও আছে, তো ওইখান থেকে চাইলে ওখান থেকে হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আসলে ওখান থেকে পেইড ক্লাসের মাধ্যমে চাইলে দেখে নিতে পারবা, ঠিক আছে। আর আমাদের যে ক্লাসগুলো ছিল সেগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, ঠিক আছে, শুভ আপলোড দিয়ে দিও হ্যাঁ ক্লাসগুলা। ওয়ালাইকুম সালাম। শুভ আসো, শুভ।